নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপের দ্বিতীয় দিন রোববার। এদিন মোট 12টি দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। রোববার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী এক ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ হবে। বিকেল 2টা থেকে 4টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, তৃণমূল, বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এই মতবিনিময় সভার আয়োজন করছে ইসি। গত বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে 12টি দলের সঙ্গে 2 পর্বে মতবিনিময় করা হয়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনে আপত্তি বিএনপির। তবে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা মনে করেন বিএনপি ক্ষমতায় গেলে অনিশ্চিত হয়ে পড়তে পারে উচ্চকক্ষে পিআর। রাজনৈতিক বিশ্লেষক মনে করেন সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী দলের নতুন করে ভাবার সুযোগ থাকবে। তাই বিষয়টি নির্ভর করছে বিজয়ী দলের সদিচ্ছার উপর। জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘদিনের আলোচনা শেষে 17 অক্টোবর স্বাক্ষর হয় জুলাই জাতীয় সনদ। তবে বাস্তবায়ন প্রক্রিয়ায় গণভোটের দিনক্ষণ সহ বেশ কিছু বিষয়ে ভিন্নমত রাজনৈতিক দলগুলোর। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গ্যাজেট প্রকাশ করা হয়। এতে বলা হয়, সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট। গণভোটের 4টি বিষয়ে একটিতে বলা হয়, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং উচ্চকক্ষ গঠিত হবে জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে। এতে আপত্তি আছে বিএনপির। শুধু উচ্চকক্ষ গঠিত হবে, 100 সদস্য নিয়ে গঠিত হবে, কিন্তু সেটা ভোটের অনুপাতে হবে নাকি আসনের অনুপাতে হবে সে বিষয়ে ভিন্নমত আছে। যারা ভিন্নমত এবং নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারা যদি নির্বাচনী ইশতেহারে, দলের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে ব্যবস্থা নিতে পারবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহাসচিব সাইফুল হক মনে করেন, বিএনপি ক্ষমতায় গেলে উচ্চকক্ষে পিআর অনিশ্চিত হয়ে পড়বে। না যদি জয়যুক্ত হয় তাহলে তো সেটা আমাদের জুলাই অভ্যুত্থান, আমাদের অভ্যুত্থানকারী রাজনৈতিক দল, জনগণ, জুলাই সনদ, গণভোট, এটা তো একটা বড় একটা রাজনৈতিক বিপর্যয়। বিএনপি আগামী পার্লামেন্টে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তাদের তো আগেই তাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেখানে তারা পিআরে যেতেও পারেন, নাও যেতে পারেন। বিশ্লেষকরা মনে করেন, এখন যেভাবে গণভোটের আয়োজন সেখানে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা নেই। তবে 1/3 আসনে জয়ী দলের কাছে নতুন করে ভাববার সুযোগ থাকবে। এখন যেই শর্ত দিয়ে ইলেকশনের আয়োজন করা হয়েছে এতে কিন্তু নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা নাই। নোট অফ ডিসেন্টের কার্যকারিতা বলার জন্য যে কোনো একটা দলকে কমপক্ষে 50% +1 এই ফর্মুলায় জিততে হবে। রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে রাজনৈতিক দলগুলো ঐকমত্যের সামাজিক চুক্তির বাস্তবায়ন নির্ভর করবে জয়ী দলের প্রতিশ্রুতি বাস্তবায়নে সদিচ্ছার উপর, বলছেন বিশ্লেষকরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের দাদাগিরি জনগণ আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে তিনি আরো বলেন, যখন ইচ্ছা পানি বন্ধ, সীমান্তে মানুষ হত্যা, চাল পেঁয়াজ বন্ধ করে দেওয়া, এসব আর চলবে না। এ সময় জামায়াতে ইসলামীকে ষড়যন্ত্রের পথ ছেড়ে ভালো হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। পদ্মাসহ বাংলাদেশ ভারত অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে 2 সপ্তাহ ধরে চাঁপাইনবাবগঞ্জে চলছে নানা কর্মসূচি। এর ধারাবাহিকতায় শনিবার আয়োজন করা হয় গণসমাবেশের। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিকেলে গণসমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরি দেখতে চায় না। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। এ সময় ষড়যন্ত্রের পথ পরিহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভালো হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বের হয়ে আসার জন্য, তখন আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন।
এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন মির্জা ফখরুল। ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখার কথা বলেন তিনি। পানির বিশ্বাস, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেড ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ। গণসমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে বিএনপি প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন মির্জা ফখরুল। পাশাপাশি প্রার্থীদের জন্য ভোট চান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর ক্ষমতায় গিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ ৬ দফা দাবিতে মহাসম্মেলন করে আন্তর্জাতিক খতমে নবুয়াত। অংশগ্রহণ করেন সর্বস্তরের উলামা ইকরাম ও ইসলামী সংগঠনগুলোর শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। দাবির প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান সমাবেশে আগতরা। আমি হলো শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে করে ছাড়বো ইনশাআল্লাহ। বক্তব্য রাখেন পাকিস্তান সহ বিভিন্ন দেশের ইসলামী বক্তারা। একাত্মতা প্রকাশ করে অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে ইসলামের মর্যাদা রক্ষার দাবি জানান তারা। সমাবেশে বক্তারা বলেন, সরকার পদক্ষেপ না নিলে পরবর্তী আন্দোলন হবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার আন্দোলন। আজকে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাস করবেন, এটা আমাদের এই সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে দাবি থাকবে। দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার ৫ই মের মতো ঢাকা অবরোধ করতে হবে, ঢাকা অবরোধ করতে হবে। মহাসমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তাদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না। কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের আমির মাওলানা আব্দুল হামিদ বলেন, ক্ষমতায় গিয়ে কাদিয়ানীদের নিষিদ্ধ না করলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সরকার দাবি আদায় না হলে আগামী বছর কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণভোটের ফল বাধ্যতামূলক করার ঘোষণা যারা মানতে পারছেন না তারা জনতার রায় উপেক্ষা করছেন বলে মন্তব্য এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের। শনিবার এক সেমিনারে তিনি আরও বলেন, সরকারকে জুলাই সনদ আদেশ বাস্তবায়নের অস্পষ্টতা দূর করতে হবে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আক্তার হোসেন। শনিবার রাজধানীর ফার্মগেটে জাতীয় নাগরিক পার্টির কৃষক শাখার এই সেমিনার। এনসিপি নেত্রী সামান্তা শারমিন মনে করেন, রাজনীতিতে এমন পরিবর্তন আনতে হবে যাতে সংসদে যেতে পারবেন কৃষকরাও। রাজনৈতিক দলগুলো সেই তথাকথিত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারিত্ব, খুনি এবং তাদেরকেই প্রার্থী তালিকায় জায়গা করে দিচ্ছে। বরঞ্চ আমরা চাই, এনসিপি চায় যে একজন যোগ্য কৃষক যিনি তার আইন প্রণয়নে ভূমিকা রাখতে চান তাকে কিভাবে সংসদ পর্যন্ত নিয়ে আসা যায়। কৃষি পণ্যের ন্যায্য দাম আর সংস্কারের জন্য গণভোটকে মুখোমুখি করছে বড় দুই দল, এমন অভিযোগ আক্তার হোসেনের। একটি দল কৃষি পণ্যের ন্যায্য দাম চাওয়ার কথা বলে জনগণের প্রত্যাশিত রাষ্ট্রীয় ব্যবস্থার যে সংস্কার সেটাকে গৌণ করে ফেলছে। আবার আরেকটি দল আলু না গণভোট স্লোগানের মধ্য দিয়ে আলুর যে ন্যায্য দাম, অর্থাৎ কৃষি পণ্যের ন্যায্য দাম যে কৃষকেরা পাচ্ছেন না সেটাকে তারা গৌণ করে ফেলছেন। গণভোটের জনরায় উপেক্ষা করা রাজনৈতিক দলকে জনগণ প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব। যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে তারা প্রকারান্তরে জনরায়কে, জনগণের ম্যান্ডেটকে তারা প্রত্যাখ্যান করছে। এবং যারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করবে
বাংলাদেশের জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে। রাজনৈতিক দলের অনৈক্য অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বাধা বলেও মনে করেন এনসিপি নেতারা। সংবিধান সংস্কার যে আদেশ জারি করা হয়েছে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 17 নভেম্বর শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রায় ঘিরে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এর আগেই লটারির মাধ্যমে প্রশাসন আবারও ঢেলে সাজানো হবে। নির্বাচন ঘিরে 9 দিনের জন্য বিশেষ প্রস্তুতি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর। রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম, সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না। লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 8:30টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জহিরের সঙ্গে স্থানীয় ছাত্রদল কর্মী ছোট কাউসারের বিরোধ ছিল। অভিযোগ রয়েছে জহির মাদক ব্যবসা সহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। আধিপত্য বিস্তার নিয়ে তাদের বিরোধের জেরেই জহিরকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এই ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা নিজেরা মজলুম ছিল তারা এখন জুলুমবাজ সাজতে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় দোদুল্যমান অন্তর্বর্তী সরকার। শনিবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় আলোচকরা বলেন, নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্রের বিনির্মাণ সম্ভব নয়। গণতন্ত্র বিনির্মাণে নারী, এ নিয়ে আলোচনা সভার আয়োজন করে একটি সংগঠন। সমাজ ও রাষ্ট্র ক্ষমতায় নারীর অবস্থান তুলে ধরেন আলোচকেরা। সেখানে তোমার রোলটা সেকেন্ডারি। আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, নারীদের বাদ দিয়ে কোনো দিনই গণতন্ত্র বিনির্মাণ হবে না। জুলাই সনদ বাস্তবায়নে নিজের সংশয় তুলে ধরেন তিনি। গণতন্ত্র বিনির্মাণে নারী, এখানে আমি খুবই আশাহত যে জুলাই সনদকে এইভাবে আমরা বিসর্জন দেওয়ার পথে দিয়েছি এবং ঐক্যমত্যের কমিশনের উপরে আমরা সেরকম চাপ সৃষ্টি করতে পারি নাই। জুলাই সনদটা ইমপ্লিমেন্ট হবে কিনা সেটা নিয়ে আমার এখন হতাশা আছে। এ সময় তথ্য উপদেষ্টা বলেন, মজলুমরা এখন জুলুমবাজ হয়েছে, এর শিকার নারীরাও। অন্তর্বর্তী সরকারের শক্তির ভারসাম্য নেই বলেও মন্তব্য করেন তিনি। যারা নিজেরাই আগে মজলুম ছিল তারা এখন জালিম সাজতেছে। এই রাজনৈতিক শক্তির জায়গাটা কেমন ছিল, নাকি এটা হচ্ছে, এটাকে আমি যদি বলি যে অনেকগুলো পায়া আছে না, খাটের পায়া, এরকম করে যে একটু এদিকে হেলে গেলে একটু এদিকে হেলে যায়, ডানে হেলে যায়, একটু যদি ওই আরেক দিকে হেলে যায় তাহলে বামে হেলে যায়। এরকম একটা একটু দোদুল্যমান জায়গাতে বোধহয় আমরা পেয়েছি, কারণ রাজনৈতিক দলগুলো কে দায়িত্ব দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু রাজনৈতিক দলগুলো কি আচরণ করলো প্রতিটা দিনের পত্রিকায় আছে। তিনি আরো বলেন, রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন না হলে নারীর অধিকার নিশ্চিত হবে না। প্রথম 8টা মাসে অন্তত 200-র উপরে আন্দোলনকে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুবই ভয়ঙ্কর। রাজধানীতে শতাধিক খাস পুকুর থাকলেও অধিকাংশেরই অস্তিত্ব নেই। এমন 44টি জলাশয় সংস্কারের কাজ শুরু করেছে সরকার। এগুলো পুনর্খনন করে মাছ চাষের উপযোগী এবং সীমানা নির্ধারণ করে ওয়াকওয়ে তৈরি করা হবে। সকালে কেরানীগঞ্জ পরিবেশ, বন ও পানি উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এই কর্মসূচির উদ্বোধনে বলেন, টেকসই পরিবেশ নিশ্চিতে জলাশয় সংরক্ষণের বিকল্প নেই। দেখে বোঝার উপায় নেই যে একসময় এটি ছিল পুকুর। কেরানীগঞ্জের আটি দাড়িপাড়া এলাকার পুকুরটি এখন আবর্জনা স্তূপ। পলিথিন ব্যাগ, বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলায় পরিণত হয়েছে ভাগাড়ে। জেলা প্রশাসকের তালিকায় এটি খাস পুকুর। সরকারি খতিয়ান অনুযায়ী ঢাকায় এমন 113টি খাস পুকুর রয়েছে। এর মধ্যে 44টি প্রথম পর্যায়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার দাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাস জলাশয় সংস্কার কাজের উদ্বোধনে বক্তারা বলেন, রাজধানীর পুকুর জলাশয় সীমানা নির্ধারণ, দখলদারদের উচ্ছেদ করে পুনঃখনন ও পাড় বাঁধাই করবে সরকার। হাঁটা চলার জন্য ওয়াকওয়ে এবং বৃক্ষরোপণের পরিকল্পনা জেলা প্রশাসনের। বিভিন্ন শিল্প কারখানার যে বর্জ্য অবাধে খালের মধ্যে ফেলে দিচ্ছে, আমরা কিন্তু কেউ এটার প্রতিবাদও করি। আমার মনে হয় আমাদের স্বার্থে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমাদেরকে কথা বলতে হবে। ইজারা দিতে পেরেছি 15টি এবং ইজারা বহির্ভূত পুকুরই আমাদের বেশি। কেন দিতে পারছি না? কারণ এই পুকুরগুলোতে পানি থাকে না, কচুরিপানায় ভরা, কোনো পুকুরের চেহারা দেখে চেনাও যায় না, তো এখানে মৎস্য চাষ তো দূরের কথা। সুতরাং আমাদের টার্গেট হচ্ছে ইজারা দেওয়া হচ্ছে না, মৎস্য চাষ করা যায় না, এই পুকুরগুলোকে প্রথম পর্যায়ে এরকম 44টা পুকুর আমরা সিলেক্ট করেছি। পরিবেশ, বন ও পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, খাস জলাশয়গুলো উচ্চ মূল্যে ইজারা দেয়া হয়, এতে মাছ চাষ করতে পারে না প্রকৃত মৎস্যজীবীরা। প্রকৃত মৎস্যজীবীরা কি ইজারা মূল্য দিয়ে খাল এগুলো ইজারা নিতে পারে? সেটা তো একটু চিন্তা করে দেখার ব্যাপার আছে, এবং এই জন্যই কিন্তু প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা, প্রকৃত মৎস্যজীবীরাই যেন এই খালগুলো পায়, সেটাই আসলে আমাদের দেখবার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। ঢাকা জেলার বাইরেও উপজেলা পর্যায়ে আরও 137টি খাল আছে। দ্রুত এসব জলাশয় দখলদারদের কাছ থেকে উদ্ধার করে খনন ও সংস্কারের তাগিদ পরিবেশবিদদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেলের কোনো প্রকল্প বাতিল হয়নি, তবে সরকার খরচ কমানোর চেষ্টা করছে বলে দাবি ডিএমটিসিএল কর্তৃপক্ষের। সংস্থাটির এমডি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান যে প্রস্তাব করেছে তা প্রকৃত ব্যয়ের চেয়ে 250% পর্যন্ত বেশি। ব্যয় কমাতে ঠিকাদারদের সাথে দর কষাকষি চলছে। বড় প্রকল্পের খরচ নিয়ে ভবিষ্যতে আরও পর্যালোচনার তাগিদ বিশেষজ্ঞদের। চালুর পর রাজধানীবাসীর কাছে খুব জনপ্রিয় হয় মেট্রো রেল। বর্তমানে চালু রয়েছে প্রকল্পটির এমআরটি লাইন 6 রুট। 2027 সালের শুরুতে কমলাপুর অংশ চালু হবে। অন্য রুটের কাজও চলছে, তবে যাচাই করা হচ্ছে সামগ্রিক প্রকল্পের খরচ। সরকার মেট্রো রেল প্রকল্প বাতিল করতে যাচ্ছে বলে সম্প্রতি গুজব রটে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এমআরটি লাইন 1 ও লাইন 5-এর উত্তর অংশে অতিরিক্ত খরচ ধরা হয়েছে, তাই ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়ন চলছে। দরপত্র প্রক্রিয়ায় আসছে প্রতিযোগিতা, যা এতদিন ছিল না। মেট্রো রেলে কোনো প্রজেক্ট বাতিল হয় নাই, শুধু 2টা প্যাকেজ আমরা ওভার প্রাইস হওয়ার জন্য আমরা কনকারেন্স চাইছি যে আমরা রিটেন্ডার করতে পারি, যাতে অতিরিক্ত হওয়াতে ব্যয় কমানোর জন্য ওনারা জাইকার কাছে পারমিশন চাইছে যাতে আমরা রিটেন্ডার করতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, যৌক্তিক কারণ না থাকলেও বিশ্বে ব্যয়বহুল মেট্রো নির্মাণে বাংলাদেশ অন্যতম। এতদিন ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহি ছিল না। ভবিষ্যতে প্রকল্পের খরচ ও মান নিয়ে আরও সতর্কতার পরামর্শ তাদের। এটার দায় কিন্তু এই সরকারের না, আগের সরকারের এলোমেলো উন্নয়নের দর্শনটায় যেখানেই ধরবেন সেখানেই কিন্তু স্বার্থ গোষ্ঠীর যথেষ্ট পরিমাণে এখানে হানি থাকে। এই হানিটা নিজেরাই কিন্তু দিয়েছে এবং অ্যাপ্রুভাল অথরিটিও কিন্তু তারা হয়েছে। এই সরকার এটা একটু দেখে শুনে দিচ্ছে। মেট্রো রেলের উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চলাচল করে গড়ে 4.5 লাখের বেশি যাত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 বছর আগেও 200 শয্যা বিশিষ্ট খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে, কিন্তু এখনো চালু হয়নি। নিরাপত্তার প্রয়োজনে ব্যবস্থা না থাকায় বুঝে নিচ্ছে না সিভিল সার্জনের কার্যালয়। অপরদিকে গণপূর্ত অধিদপ্তর বলছে, প্রকল্পের আওতায় হাসপাতাল ব্যবহারের জন্য সব কাজ সম্পন্ন হয়েছে, তবে বাজেট না থাকায় বাকি কাজ হচ্ছে না। খুলনায় 200 শয্যার বিভাগীয় শিশু হাসপাতাল নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পায় 2017 সালে। প্রথম ধাপে ব্যয় ধরা হয় 114 কোটি টাকা। 2023 সালের জুন পর্যন্ত মেয়াদ হলেও নির্মাণ কাজ শেষ হয় পরের বছর জুনে। এরপর 1 বছর পেরিয়ে গেলেও এখনও সেই ভবন হস্তান্তর হয়নি। সিভিল সার্জনের কার্যালয় বলছে, সীমানা প্রাচীর, প্রধান গেট এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় হাসপাতালের ভবন বুঝে নিতে পারছেন না তারা। সীমানা প্রাচীর, মেইন গেট নির্মাণ এবং সিকিউরিটি ব্যবস্থা হবে, তখন আমরা ভবনটি আমরা বুঝে নিতে পারবো
এবং এর পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে এখানে লোকবল নিয়োগ দিবে। লজিস্টিক সাপোর্টগুলো দিলেই আমরা শিশু হাসপাতাল পূর্ণদমে কাজ করার প্রক্রিয়া করব বলে আমরা আশা করি। এদিকে গণপূর্ত অধিদপ্তর বলছে, প্রকল্পের আওতায় সব কাজ শেষ। ভবন হস্তান্তরের জন্য দেয়া হয়েছে একাধিক চিঠিও। বাউন্ডারি ওয়াল এবং গেট নির্মাণ করার জন্য 5th OP-তে প্রস্তাবনা ছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 5th OP-র প্রকল্পটা আপাতত বন্ধ রেখেছেন। পরবর্তীতে এই বাকি অংশটুকু বাউন্ডারি ওয়াল এবং গেটটা অন্য প্রকল্পের মাধ্যমে অন্তর্ভুক্ত থাকলেও কাজটি বাস্তবায়ন করা সম্ভব হবে। হাসপাতালটির প্রথম ধাপের কাজ শেষ হওয়ার পরও চালু না হওয়া দুঃখজনক বলছেন নগরবাসী। সব জটিলতা কাটিয়ে সেখানে দ্রুত চিকিৎসা শুরুর দাবি তাদের। এটার যে প্রকৃত সেবা, সেই সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং এটা আমরা সন্দিহান যে আদৌ এই ভবনটি কাজে লাগবে কিনা বা এই শিশু হাসপাতালটি আসলে কার্যক্রম চালু হবে কিনা। আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে এর কার্যক্রম শুরু হোক। স্থানীয়রা বলছেন, হাসপাতালটি চালু হলে খুলনা বিভাগের উপকূলীয় 10 জেলা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের শিশুরা উন্নত চিকিৎসা পাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় গ্রেপ্তার আসামি 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে আসামির গণমাধ্যমে কথা বলার ঘটনায় রাজশাহীর পুলিশ কমিশনারকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আইনজীবীরা বলছেন, পুলিশ হেফাজতে থেকে গণমাধ্যমে কথা বলা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বৃহস্পতিবার নগরীর ডাবতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন বিচারক আব্দুর রহমানের ছেলে। গুরুতর আহত হামলাকারীকে নেওয়া হয় হাসপাতালে। পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বিচারকের স্ত্রীকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দেয় গণমাধ্যম কর্মীদের কাছে। বিষয়টি আদালতের নজরে আসলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে সশরীরে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয় আদালত। পুলিশ বলছে, দায়িত্ব অবহেলায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে 4 জনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আসামির বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দায়িত্ব অবহেলার জন্য 4 জন পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 5 দিনের রিমান্ডে নিয়ে আসা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। আমরা তার মাধ্যমে আসলে জানতে পারবো যে প্রকৃত ঘটনাটা কি ঘটেছে। আইনজীবীরা বলছেন, পুলিশি হেফাজতে থাকা আসামি কখনোই গণমাধ্যমে কথা বলতে পারে না। এটি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পুলিশ কাস্টডি থেকে একটা আসামির, যেটার একটা সেন্সিটিভ বিষয় ছিল, এটা ওনার স্টেটমেন্ট নেওয়াটা এটা সম্পূর্ণভাবে বেআইনি হয়েছে। এটা পুলিশের দায়িত্ব ছিল, পুলিশ এই বিষয়টাকে টেকেল দেয়া। যেহেতু একটা হত্যা মামলা, তো এটা আসলে দুঃখজনক এবং বেআইনি হয়েছে। গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, মিডিয়া হাউসগুলো এখন ভিউ বাণিজ্যে মেতে উঠেছে। এমন অনেক ধরনের নিউজ প্রকাশ হয় যেগুলো মোটেও সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী প্রকাশ করার কথা না, কিন্তু ভিউ বাণিজ্যের জন্য স্রেফ ব্যবসা হিসেবে দেখা হচ্ছে। যত বেশি ভিউ তত বেশি ইনকাম হবে সেখান থেকে। এটি সাংবাদিকতার মানকে দিন দিন অবনতি ঘটাচ্ছে। হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। সাভারে সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে বাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে চালককে আটক করে। রাত 10:30টার দিকে সাভারের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। বাস মালিক জানান, পোশাক কারখানার শ্রমিকদের আনা নেয়ার কাজে ব্যবহৃত হয় বাসটি। রাতে সড়কের পাশে পার্কিং করে বাসের ভেতরে কয়েল জ্বালিয়ে চালক ঘুমিয়ে পড়েন। এ সময় কয়েল থেকে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসে লাগা আগুন নিভিয়ে ফেলেন। ততক্ষণে পুড়ে যায় বাসের 5টি আসন। সে সময় সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। পরে পুলিশ ধাওয়া দিয়ে চালককে আটক ও বাসটি জব্দ করে। সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় 1 বছর ধরে অন্ধকারের ফরিদপুরের সদরপুরের নারিকেলবাড়িয়া ও চর নাসিরপুর ইউনিয়নের মানুষ। একদিকে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে শিক্ষার্থী, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। অন্যদিকে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। দুর্গম চরের বাসিন্দাদের মোবাইল চার্জ দিতেও পাড়ি দিতে হয় পদ্মা। সদরপুর উপজেলার নারকেলবাড়িয়া ইউনিয়ন যেন পদ্মা নদীর মাঝে বিচ্ছিন্ন ভূখণ্ড। স্বাধীনতার 50 বছর পর 2021 সালে সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথমবারের মতো সেখানে পৌঁছায় বিদ্যুৎ। অবহেলিত চরাঞ্চলের মানুষের জীবনে যুক্ত হয় টিভি, ফ্রিজ, ফ্যান, মোটর সহ আধুনিক সরঞ্জাম। পদ্মার তলদেশ দিয়ে কেবলের মাধ্যমে দুর্গম চরে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়।
তবে কেবল কাটা পড়ায় 1 বছর ধরে আবারও অন্ধকারে সেখানকার মানুষ। এই বিশাল সমস্যা মানে ওখানে চোরালাকে একবার পাইছিলাম, ওখানে আমরা ফ্রিজ কিনছি, ওই টিভি কিনছি, ওখানে আমাকে সমস্যা। পড়ালেখার দিক দিয়ে বেকার ঘটে, আগে ফ্যানের বাতাস খেতে পারতো বা ওরকম সুযোগ সুবিধা ছিল সবকিছুই, এখন মানে ওটা থেকে বঞ্চিত আমরা। এটা 1 বছর পার হয়ে গেছে, কিন্তু এখন আমাদের বিদ্যুৎটা তারা দিতেছে না। তারা আমাদের আমরা তাদের কাছে গেলে বা ফোন করলে তারা আমাদের একই কথা বলে কিছুদিনের মধ্যে আমাদের বিদ্যুৎ আসবে, কিন্তু এখনো আমাদের সমাধান হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের বারবার জানিয়েও সমাধান মেলেনি, বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ পর্যন্ত অনেকবার যোগাযোগ করেছি, চিঠি দিয়েছি। পল্লী বিদ্যুতের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে পত্র মারফত জানিয়েছি। তারা বারবারই বলেছে যে এখানে তারা বিদ্যুতের ব্যবস্থা করবে। পদ্মায় উত্তাল ঢেউ ও পানি বেশি থাকলে কাজ করা ঝুঁকিপূর্ণ উল্লেখ করে শীত মৌসুমে ত্রুটি মেরামতের আশ্বাস পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের। সমস্ত উত্তাল ঢেউয়ের জন্য এটা ঠিক যাচ্ছে না, আর ওদিকে নেভিগেশন রুট বিভিন্ন ট্রলার চলে আর তার যায়। এখন অপেক্ষা আছে কখন এটা পানিটা শুকাবে, ঢেউ কমবে, তখন ঠিকাদারকে এই শীতের মৌসুমে আবার কাজটা শুরু ধরা হবে। নারকেলবাড়িয়ার নটি ও চর নাসিরপুর ইউনিয়নে 2টি সহ মোট 11টি ওয়ার্ডে 15,000 মানুষের বসবাস। এর মধ্যে 2,000 পরিবার পেয়েছে বিদ্যুৎ সংযোগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 5 বছর ধরে বিকল চাঁদপুরের চরবাগাদি সেচ প্রকল্প জোড়াতালি ও মেরামত করে 6টি পাম্পের 3টি দিয়ে চলছে সেচ কার্যক্রম। সেচ পাম্প বিকল হওয়ায় উৎপাদন ব্যাহতের শঙ্কায় চাষিরা। আগামী জানুয়ারির মধ্যে সেচ পাম্পগুলো সচল করার দাবি চাষিদের। চাঁদপুরে 1200 কিউসেক ক্ষমতা সম্পন্ন চরবাগাদি পাম্প হাউস। চাঁদপুর লক্ষ্মীপুরের 6 উপজেলার 32,000 হেক্টর ফসলি জমির পানির চাহিদার একমাত্র ভরসা এই পাম্প। এখানে 6টি পাম্পের মধ্যে 2টি বিকল, একটির মেরামত চলছে আর 3টি মাঝে মাঝে সচল থাকে। পাম্পগুলার বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণে আমরা সেচ এবং নিষ্কাশন কাজটা পরিপূর্ণভাবে করতে পারি না। তো কৃষকরা ঠিকমতো পানি পায় না, এই কারণে তারা বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আসে। এগুলি সমস্যা স্যার, যেমন এই বিয়ারিং যায়, শেফটের কাজ আছে, বিয়ারিং কাজ আছে, প্রিমিয়াম হয়, অনেক বেশ পুরানো জিনিস, এগুলো এখন জোড়াতালি দিয়ে চালানো হয়। বিয়ারিং জায়গা, সিল জায়গা, তারপরে প্যানেল বোর্ডের বিভিন্ন সমস্যা, মোটরের সমস্যা, আমরা ঠিক মতন পানি দিতে চালাইতে পারি না। এখন আমাদের নতুন পাম্পের দরকার। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত উৎপাদিত ফসলের অন্যতম হচ্ছে ধান ও আলু। সেচ পাম্প বিকল হওয়ায় উৎপাদন ব্যাহতের শঙ্কায় চাষিরা। পানি যদি পাম্পে ঠিক মতো না দেয় তো ইরিশাস বন্ধ থাকে, পাম্প কিছু নষ্ট থাকে, কিছু ঠিক করে, কিছু দিয়ে কাজ করায়। ধান এই চাষিরা যে আরো নতুন একটা পাম্প হোক, আমরা এটাই চাই। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পাম্প পুনঃস্থাপন সহ আনুষঙ্গিক কাজের প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়। অন্যদিকে দ্রুত পাম্পগুলোর সংস্কারে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। আমরা একটা প্রকল্প এগুলো চেঞ্জ করার জন্য প্ল্যানিং কমিশন প্রেরণ করেছি। প্রকল্পের মোট প্রাকৃত ব্যয় 236 কোটি টাকা। প্রকল্প অনুমোদন হলে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো এবং সেচ প্রকল্পের সেচ ও নিষ্কাশন কার্যক্রম অনেকাংশ সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে। আমরা চিঠি দিয়েছি যে ওই প্রকল্পটা পাশ হওয়ার আগে যেন তাদের নিজস্ব অর্থায়নে বা রাজস্বের খাত থেকে যেন এই পাম্পগুলোকে যেন একটি সংস্কার করা হয় এবং যে পাম্পগুলার সামান্য সংস্কার করলে তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমাদের পানি উত্তোলনের হার বৃদ্ধি পাবে, সেই রকম যেন একটা তারা উদ্যোগ গ্রহণ করে। আর 1978 সালে 60 কিলোমিটারের বেড়িবাঁধের জন্য নির্মিত হয় চরবাগাদি সেচ প্রকল্প। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।